আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যারা আজকে আমার ক্লাসে উপভোগ করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনুপাত বিষয়ক অর্থাৎ দ্বিতীয় অধ্যায় অনুপাত বিষয়ক সৃজনশীল অঙ্ক এবং ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি। আমি গতকাল একটি ক্লাস করেছিলাম, সেখানে অনুপাত বিষয়ক বিভিন্ন সংজ্ঞা দ্বারা করেছি এবং সংজ্ঞাগুলো উদাহরণ সহ ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। আজকে ঠিক তার পরবর্তী ধাপে কিভাবে আমরা এই অধ্যায়ের আরও কিছু সমস্যা রয়েছে আমি সমাধান করব এবং সৃজনশীল অঙ্কের ধারণা দেবো এবং পাঠ শেষে একটা ইম্পর্টেন্ট বাড়ি কাজ দিয়ে দেবো। তাহলে আজকের ক্লাসটি মনোযোগ সহকারে লক্ষ্য করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বলে আমরা চলো মূল কাজ শুরু করি। আমরা তোমাদের বইতে 12 নম্বর প্রশ্নে দেখো 2.1 এই চ্যাপ্টারে একটা অঙ্ক আছে যে দুটি বইয়ের মূল্যের অনুপাত 5:7 এবং তাদের একটি বইয়ের মূল্য অর্থাৎ দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া আছে 84 টাকা। তাহলে এই ক্ষেত্রে তার প্রথম বইটির মূল্য কত হতে পারে? তো খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু এই বইয়ের জন্য, এই চ্যাপ্টারের জন্য, তোমরা একটু লক্ষ্য করো। তাহলে প্রথমত আমরা এখানে অঙ্কটা যদি এবার শুরু করি যে দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে দ্বিতীয় বইয়ের মূল্য 84 টাকা। তাহলে আমরা ধরে নিতে পারি প্রথম বইয়ের মূল্য ক টাকা, অর্থাৎ প্রথম বইয়ের মূল্য বের করতে হবে। তাহলে যেটা বের করতে হবে সেটা আমরা ধরে নিব যে ক টাকা, অর্থাৎ x টাকা বা y টাকা একটা ধরলাম আমরা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রথম বই অনুপাত দ্বিতীয় বই মূল্য ছিল অনুপাত ছিল 5:7। এর প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্য। প্রথম বইয়ের অনুপাত আমরা জানি না, বের করতে হবে, তাই আমরা লিখতে পারি ক। আর দ্বিতীয় বইয়ের মূল্য ছিল 84 টাকা 5:7। এটাকে আমরা এইভাবে ভগ্নাংশের রূপ দেব। দেখো অনুপাতগুলোকে এইভাবে যদি সাজানো থাকে তাহলে এটাকে ভগ্নাংশ আকারে এভাবে লিখতে হয়। অর্থাৎ প্রথম অনুপাতটা আসবে উপরে, প্রথম রাশিটা উপরে আসবে, দ্বিতীয় রাশিটা এইভাবে নিচে আসবে। দেখো 7 নিচে আসলো। এবার আমরা ক এর মান কিভাবে বের করব? দেখো 7 গুণ ক 84 গুণ 5। তাহলে আমরা কিভাবে কাজটা করলাম? গুণাগুণি গুণ দিলাম। নিয়মটা হচ্ছে গুণাগুণি গুণ দিতে হবে। তাহলে লক্ষ্য করো, আমরা এখন ক হচ্ছে চলক, মানে ক এর মান বের করতে হবে, আর সংখ্যার হিসাবটা এটা গুণ অবস্থা ছিল সাথে সাথে, তাই 7 দ্বারা ভাগ করতে হবে 84 গুণ 5। তাহলে আমরা এখান থেকে ক এর মান পাচ্ছি, দেখো 7 থেকে 7, 7 12 84 আর 5 12 60। এই 12 5 সাথে গুণ দিলে 60, অর্থাৎ আমরা প্রথম বইয়ের মূল্য আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম। অতএব প্রথম বইয়ের মূল্য 60 টাকা, এটাই ছিল আমাদের উত্তর। তাহলে আমরা দেখলাম যদি দুটো বস্তুর বা দুটো জিনিসের অনুপাত দেওয়া থাকে, সেখান থেকে একটির মূল্য দেওয়া থাকে, অপরটি কিভাবে বের করতে হয়, এরকম যে যে সমস্যাগুলো আছে তোমরা ঠিক এই নিয়ম মেনটেন করে এইভাবে অঙ্কটা করা যাবে। এবার আমি তোমাদেরকে একটা সৃজনশীল অঙ্ক দিচ্ছি এবং সৃজনশীল অঙ্ক হিসেবে সলভ করে দিচ্ছি। আশা করি তোমরা উপকৃত হবে। আমি যে সৃজনশীল অঙ্কের কথা বলেছিলাম এই ছিল প্রশ্ন। 30 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 4:1। তাহলে আমি 3টা প্রশ্ন সাজিয়েছি আলোকে। অনুপাত ও একক অনুপাত কি? তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, সৃজনশীল অঙ্কের নমুনা কেমন হতে পারে তার ধারণা এখান থেকে তোমরা পেয়ে যাবা। কতে এরকম একটা সংজ্ঞামূলক অথবা ছোটখাটো কোনো অঙ্ক দিতে পারে। খতে সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো, উদ্দীপক অনুযায়ী বের করতে হবে। আর কত গ্রাম সোনা মেশালে গহনায় সোনা ও খাদের অনুপাত 5:1 হলো। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমি তোমাদের জন্য দিয়েছি। আমি একটা কথা বলে নিই, এখানে অনেক সময় লেখা থাকবে যে 22 ক্যারেটের গহনা বা 21 ক্যারেট। আসলে এটা অঙ্কের বেলায় কোনো গণনায় আসবে না কথাটা। এখানে ক্যারেট অর্থাৎ সোনার মান কেমন সেই বিষয়ে এটা অঙ্কের বেলায় কোনো প্রভাব পড়ে না। অনুপাত ও একক অনুপাত কি এই বিষয়ে যারা প্রথম ক্লাসে দেখেনি আমি দয়া করে বলবো প্রথম ক্লাসে একবার দেখে নেবা। সেখানে আমি অনুপাত বিষয়ক এবং এই একক অনুপাত বিষয়ক সংজ্ঞা এবং উদাহরণ দিয়েছি। তারপর আমি সংক্ষেপে একটু বলছি। অনুপাত হলো দুটি সমজাতীয় বা সমকোটীয় রাশির
একটি আরেকটির তুলনায় কত অংশ বা কত গুণ এটা বোঝানোর জন্য একটা ভগ্নাংশ আকারে লিখে বোঝানো হয়, আর ওই ভগ্নাংশটিকে বলা হয় অনুপাত। আর একক অনুপাত হচ্ছে যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান হয়, সেটা হচ্ছে একক অনুপাত। যাই হোক, এই বিষয়গুলো আমি তোমাদেরকে সংক্ষেপে বললাম, তোমার প্রথম ক্লাসে আরেকবার দেখে নেবে, তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। এই অঙ্কটা আমরা কিভাবে করবো? আমরা দেখতে পেলাম যে ওই গহনার টোটাল ওজন ছিল 30 গ্রাম, তাহলে আমরা লিখতে পারবো 4:1। তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল তো প্রথমত অনুপাতগুলোর রাশিগুলো যোগ করতে হবে। টোটাল পরিমাণ আমার দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখব গহনায় সোনার পরিমাণ 30 এর 5/4। আমি প্রথম ক্লাসে এরকম একটা অঙ্ক তোমাদেরকে করেছিলাম, তাই বুঝবা 30 হচ্ছে টোটাল ওজন, গহনার ওজন। 30 এর 5/4, এই 5 হচ্ছে অনুপাতগুলোর যোগফল, আর 4 হচ্ছে স্বর্ণের অনুপাতের পরিমাণ। তাহলে আমরা 5 দিয়ে 30 কে যদি কাটি, 5 6 30, 4 6 24 গ্রাম স্বর্ণ আছে গহনা। এবার আমরা যদি বলি খাদের পরিমাণ, অর্থাৎ গহনায় খাদের পরিমাণ কিভাবে করব? একইভাবে 30 এর 5/1। এই বিষয়টা বুঝতে পেরেছো? 1 হচ্ছে অনুপাত ছিল, আর 5 হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল ছিল। তাহলে আমরা 5 দিয়ে 30 যদি ভাগ করি, 5 6 30, তাহলে 6 কে 6 গ্রাম। তাহলে আমরা খুব ইজিলি অঙ্কটা পেয়ে গেলাম। তাহলে ওই গহনায় সোনা ছিল 24 গ্রাম, খাদ ছিল 6 গ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। খুবই ইজি এটা অঙ্ক। এরকম অঙ্ক বইতে আরো পাবা, অনুশীলনমূলক অঙ্ক পাবা, তোমরা এরকম অনুশীলন করবা। এবং আমি একটা বাড়ির কাজ দেবো, যেটা তোমরা বাড়িতে অবশ্যই করতে পারবে যদি অঙ্কটা ভালো করে খেয়াল করে থাকো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা গয়ের অঙ্কটা করবো। গতে কি ছিল? আর কত গ্রাম সোনা মিশালে গহনায় সোনা ও খাদের অনুপাত 5:1 হবে। এখানে বলতেছে যে স্বর্ণের পরিমাণ আর কি পরিমাণ বাড়াতে হবে যখন অনুপাতটা 4:1 না হয় 5:1 হবে। খুব সহজ এটা অঙ্ক। আমরা ধরে নিতে পারি ক গ্রাম স্বর্ণ মেশাতে হবে। কত গ্রাম মেশাতে হবে আমরা জানি না, যেটা মেশালে 5:1 হবে। তার যেটা আমরা জানি না, আমরা লিখে নেব ধরি ক গ্রাম সোনা মেশাতে হবে। আমরা খ হতে কি পেয়েছিলাম? খ হতে প্রাপ্ত সোনা পেয়েছিলাম 24 গ্রাম, খাদ পেয়েছিলাম 6 গ্রাম। তাহলে এখন আমরা এভাবে লিখতে পারি, প্রশ্ন মধ্যে স্বর্ণের পরিমাণ ছিল 24, মনে করলাম যোগ করতে হবে ক গ্রাম, তাই 24 যোগ ক অনুপাত 6, আর হবে 5:1, তাই সমানের ডান পাশে 5:1 লিখবো। আমরা 4:1 আর লিখবো না। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা সমীকরণের ফর্মুলা আমরা দ্বারা করলাম, বা 24 যোগ ক 6। এই অনুপাতের বেলায় প্রথমটা আমরা উপরে লিখবো এবং উত্তর রাশি নিচে লিখবো, এটা আমি আগেই বলেছি। এখানে 5, নিচে 1, 1 এর ধরো নাই, তারপর আমরা 1 লিখতে হবে। আমরা যদি গুণাকারী গুণ করি, তাহলে দেখো 24 যোগ ক, আর যদি গুণাকারী গুণ করি 5 6 30, তাহলে আমরা ক এর মান বের করব। ক হচ্ছে চলক, সেটা বামে থাকবে, আর সংখ্যাগুলো ডানে চলে যাবে। তাহলে এখানে লক্ষ্য করো 30 আগেই ছিল লিখলাম, 24 ছিল যোগের, ডান থেকে হবে বিয়োগের। তাহলে আমরা ক এর মান পাচ্ছি 6। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে ক হলো সেই রাশি ছিল যেটা মেশাতে হবে, অর্থাৎ 6 গ্রাম স্বর্ণ যদি আমরা আরো মেশাই, তাহলে বলা যায় অতএব 6 গ্রাম
তাহলে 6 গ্রাম স্বর্ণ যদি আমরা মেশাই তাহলে এই অনুপাতটা 5:1 হয়। আশা করি আজকে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই এই ধরনের অঙ্কগুলা যে কোনো বিষয় নিয়ে অঙ্কগুলো আসলে যদি বলে যে আর কত গ্রাম মেশাতে হবে, তাহলে এইভাবে আমরা এইভাবে ঠিক যেভাবে আমি দেখিয়েছি এই ফর্মুলা মেনটেন করে তোমরা অঙ্কটা খুব ইজিলি করতে পারবা। আশা করি অঙ্কটা থেকে তোমরা ভালো করে খেয়াল করেছো এবং ইনশাআল্লাহ বুঝবো। আমি এখন তোমাদের একটা বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ি কাজটা লিখে নাও এবং বাড়িতে অনুসরণ করবে। তাহলে আজকের ক্লাসটা তোমাদের ফলপ্রসূ ক্লাস হবে। আমি যে বাড়ি কাজের কথা বলেছিলাম, এই ছিল তোমাদের বাড়ি কাজ। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 9:2, পুত্রের বয়স 12 বছর। এই উদ্দীপকের আলোকে দেখো একটা প্রশ্ন দিয়েছি, কন্যার বয়স 9 হলে পুত্র ও কন্যার বয়সের অনুপাত। খুব ইজি, পুত্রের বয়স 12 আর কন্যার বয়স 9, 12 আর 9কে সাজিয়ে অনুপাত বের করে ফেলবা। আর পিতার বয়স বের করো। এরকম একটা অঙ্ক তোমাদেরকে আজকে আমি শিখিয়েছি যে দুজনের বয়সের অনুপাত দেওয়া থাকলো এবং একজনেরটা দেওয়া আছে আর একজনটা কিভাবে বের করতে হয়। প্রথম অঙ্কটা একটু খেয়াল করলে তোমরা এই বাড়ির কাজটা করতে পারবা। 6 বছর পর পুত্রের ও পিতার বয়সের অনুপাত, এটাও খুব সহজ। পিতা ও পুত্রের বয়স যখন বের হয়ে যাবে তখন সেখান থেকে তুমি 6 সবার সাথে যোগ করবা, এরপর একটা অনুপাত তুমি পেয়ে যাবা। খুবই সহজ, যদি মনোযোগের সাথে লক্ষ্য করো। তা আবার পরবর্তী কোনো ক্লাস নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।